করছে। শান অপলক ওর দিকে চেয়ে আছে। ইমা বেশিক্ষণ নজর সামলে রাখতে পারল না। কৌতূহল দমাতে চোখের পাতা তুলে তাকাতেই শানের চোখে চোখ পড়ে যায়। কি মারাত্মক চাউনি! ইমা কিছুক্ষণের জন্য হলেও নিজেকে হারিয়ে ফেলে ও চোখের চাউনির মায়াজালে। শানের শান্ত গলার আওয়াজে নিজেকে সামলে অন্যদিকে তাকিয়ে নিজের উপর রাগ হয়। এই মানুষটার উপস্থিত মনে ভয়েই সঞ্চার করে না, উদ্বিগ্নতাও বাড়িয়ে তোলে, সবকিছু এলোমেলো করে দেয়। হাতে কি বেশি ব্যথা পেয়েছ? কথাটা বলে টেবিলের নিচে রাখা ইমার হাতটা নিজের হাতে নেয়। কবজির লাল হয়ে যাওয়া চামড়ার উপর আলতো করে বৃদ্ধাঙ্গুল বোলায়। ইমার তনুমন মুহূর্তেই শিহরিত হয়। হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ছাড়াতে পারে না। কি এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে দিচ্ছে। অসহায় চোখে শানের হাতের দিকে চেয়ে বলে, আপনি এমন কেন করছেন আমার সাথে? সত্যি করে বলুন তো, এখানে আপনি আমার জন্য আসেননি? ইমার কথা শুনে শানের রুক্ষ কঠিন মুখটায় হাসির আভা খেলা করল। হাতটা আরো শক্ত করে ধরে বলল, তোমার তাই মনে হয়? তাহলে তাই। শানের চোখে সাহস করে আরেকবার তাকায় ইমা। বোঝার চেষ্টা করে শানের মনের ভাব, কিন্তু এই লোককে বুঝে ওঠা সম্ভব না ইমার জন্য। ইমা এবার রেগে কর্কশ গলায় বলে উঠল, হাত ছাড়ুন। আপনি যা করতে যাচ্ছেন আমি ভালোই আন্দাজ করতে পারছি। কেন এমন করছে জানি না, তবে জেনে রাখুন যে উদ্দেশ্য করছেন সে উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। আবির আর আমাকে কোনোদিন আলাদা করতে পারবেন না। ইমার চোখে চোখ রেখে ঠোঁট বাঁকিয়ে ভ্রু উঁচু করে বলল। লেটস সি। শানের এমন অ্যাটিটিউডে ইমার গায়ে জ্বালা ধরে যায়। হাত জোর করে ছাড়িয়ে মুখ শক্ত করে বলল, আবির আমাকে ভালোবাসে, আমিও আবিরকে ভালোবাসি। আপনি পারবেন না আমাদের আলাদা করতে। শান আচমকা টেবিলের নিচ থেকে এবার হাত এমনভাবে টান দেয়, ইমা ভয়ে শিউরে ওঠে। ইমার দিকে ভালো করে পর্যবেক্ষণ করে কঠিন চোখের চাহনি, ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসির আভা তুলে শান্ত ও গাম্ভীর্য গলায় বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তুমি লাকি। তোমাকে শান কমপ্লিমেন্ট দিয়েছে। কেন দিয়েছে জানো? কারণ তুমি শানের কাছে স্পেশাল। আচ্ছা চলি। ইমার হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর পকেটে হাত রেখে ইমার দিকে ঝুঁকে কিছুক্ষণ তাকিয়ে দু চোখ ভরে দেখতে থাকে। তোমাকে পছন্দ করে ফেলেছি আমি ব্রাইড। দোয়া করো যেন এই পছন্দ ভালোবাসাতে রূপান্তরিত না হয়। যদি হয় তাহলে তো তোমাদের আলাদা হওয়াটা শতভাগ অনিবার্য হয়ে পড়বে। তখন যথার্থই আমারই ব্রাইড হবে তুমি। বেস্ট অফ লাক ব্রাইড। শান চোখে গোল ফ্রেমের কালো চশমা পরে এক পকেটে হাত রেখে সোজা বেরিয়ে যায়। আশেপাশে মেয়েরা লুকিয়ে মোবাইলে ছবি তুলতে লাগলো ব্ল্যাকে মোড়ানো এই হ্যান্ডসামের। ইমার মাথা ভন ভন করে শানের কথাগুলো শুনে। নির্বিকার স্থির দৃষ্টিতে বোকা বনে বসে থাকে। শানের বলা কথাগুলো সীসার মতো কানে লাগলো। কিছুক্ষণ বাদে আবির আসে, কিন্তু ইমা আবিরের কোনো কথায় মনোযোগ দিতে পারে না। এদিকে অহন আপসেট হয়ে বসে আছে, শান না বলে চলে গেছে দেখে। আবির আজ ইমার উপর সামান্য বিরক্ত হয়। এত নিরাশ এই মেয়ে, কেন রোমান্টিক বিমলা বোঝো না? আবিরের ধারণা ইমা আবিরের সঙ্গ পছন্দ করছে না। পুরোটা সময়ই মুখটা ভার করে বসে আছে। ইমা রাতে বাসায় এসে শানের কথা ভাবতে থাকে। মাথায় কিছুই আছে না। এমন কথা কি করে বলতে পারে শান, যখন জানে ইমা অন্য কারুর বাগদত্তা? ইমার ভাবনার ক্রমশ বিক্ষিপ্ত হতে লাগলো। বাসার ছোটরা খান প্যালেসের ছাদে ডিজে পার্টি রেখেছে। অহন হচ্ছে মূল উদ্যোক্তা। ইরা ইমার মুখে হলুদ চন্দনের ফেস প্যাক লাগিয়ে দিয়েছে। অহন সে অবস্থায় এক প্রকার টেনে ইমাকে ছাদে নিয়ে আসে। সবাই বায়না ধরেছে ইমার নাচ দেখবে। সানাও এসেছে, সেও অনুরোধ করেছে। অবশেষে বাধ্য হয়ে ইমা কোমরে ওড়না বেঁধে নাচের জন্য দাঁড়ায়। সবাই সিটি বাজিয়ে হাতে তালি দিয়ে পার্টির আমেজ বাড়ায়। বাজিরাও মাস্তানি মুভির মাস্তানি সংটা প্লে করা হয়। ইমা গানের তালে তাল মিলিয়ে নাচতে থাকে। গানের তালে নিজেকে এতটাই মগ্ন করে ফেলেছে যে এটাই খেয়াল নেই কেউ একজন পেছনে ঠায় দাঁড়িয়ে ওকে পর্যবেক্ষণ করছে। শুধু চোখ দিয়ে নয়, মন দিয়েও। শান মোবাইলে কথা বলতে বলতে ছাদের দরজায় এসে ইমার নাচ দেখে থেমে যায়। এগিয়ে এসে দাঁড়িয়ে আছে। শানা ভাইকে এভাবে দাঁড়াতে দেখে কপাল কুঁচকায়। ইমা নাচের মুদ্রায় তাল মেলাতে থাকে। ইমা গোল গোল ঘুরতে গিয়ে শানের বুকে ধাক্কা খেয়ে থেমে যায়। সবাই আহ করে হতাশ শব্দ করে ওঠে। শান এক চোখে উপরে ভ্রু উঁচু করে ইমার চোখে মুখে ভালো করে দৃষ্টি ঘুরিয়ে জিবার কোনো মারির দাঁতে লাগিয়ে ঠোঁট আলগা করে মুচকি হেসে বলে, থ্যাঙ্কস। ইমা ভরকে যায় শানের থ্যাঙ্কস বলার ভাবভঙ্গি দেখে।
দু কদম সরে এসে মুখটা কঠিন করে ঢোক গিলে টেনে বলে, কিসের থ্যাঙ্কস? আমার দিওয়ানি হওয়ার জন্য। সবার দিকে তাকিয়ে চোয়ালে আঙ্গুল বোলাতে বোলাতে নিচে নেমে যায় শান। হিমা ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে, হাত মুঠ করে দাঁতে দাঁত চেপে বলে ই করে উঠল। মনে মনে ভাবছে, কি ভাবটাই না এই বদ শান মেরে গেল। দেওয়ানি না, ঠ্যাঙ্গা হব তোর। হুঁ, খালি একবার বাগে পাই ভাব কাকে বলে সুদে আসলে শিখিয়ে দিব বদ খাটাস। পেছন ঘুরে সবার দিকে রেগে ফোঁসফোঁস করে সিঁড়ি বেয়ে দ্রুত বাংলোতে চলে আসে ইমা। বালিশের উপর ইচ্ছামতো কিলঘুষি মেরে রাগ নিবারণের চেষ্টা করছে, নিজের চুল নিজেই টেনে হাঁটু মুড়ে বসে। বারবার ওই চোখের চাউনি ভাসছে, রাগে গা জ্বলছে ইমার। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল চোখ বন্ধ করে। বন্ধ করতেই শানের থ্যাঙ্কস বলার মুখভঙ্গিটা ভেসে ওঠে। ইমা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কাল থেকে আমিও দেখে নিব আপনাকে। মেয়ে মানুষকে অবলা পেয়ে পুতুল নাচ নাচাচ্ছেন। ভয় পাই তো কি হয়েছে, ভয়কে জয় করেই আপনাকে শিক্ষা দিব, চরম শিক্ষা। ভুলেও তখন আর আমার সাথে নাটক করতে আসবেন না। ইমা ঠোঁট ফুলিয়ে প্ল্যান করতে থাকে। শান রুমে এসে পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করছিল। সমস্ত গায়ের শক্তি দিয়ে বস্তাটাকে আঘাত করছে। শরীরের শক্তি অপব্যয়ে ঘেমে শরীর চপচপে হয়ে গেছে শানের। আচ্ছা, তাহলে ইমাকে পাম্পচিং ব্যাগ বানিয়ে ফেলেছো? সানার গলার আওয়াজে শান দাঁতে দাঁত চেপে সোয়াল শক্ত করে আরো জোরে ব্যাগটাকে পাঞ্চ করে। সানার দিকে না তাকিয়েই বিছানার উপর থেকে তোয়ালেটা নিয়ে বলে, তুই আমার রুমে কেন এসেছিস? আমার রুমে আসার হক তুই হারিয়ে ফেলেছিস। চলে যা রুম থেকে। সানা শানের কথা উপেক্ষা করে শানের সামনে গিয়ে দাঁড়ালো। কেন মেয়েটার ফিলিংস নিয়ে খেলছো ভাই? ওর কি দোষ? শান তোয়ালে বিছানায় ছুঁড়ে ফেলে সানার দুবাহু চেপে ধরে হুঙ্কার করে ওঠে, ওর কি দোষ? সব ওরই দোষ। এসব মেয়েরাই অন্যের সুখ ছিনিয়ে নেয়, অন্যের সাজানো গোছানো সংসারে ভাঙন লাগায়, সাথে নিজের সংসারও ভাঙে। ভাইয়ের শেষ কথা শুনে ভাইয়ের চোখে চোখ রেখে ভয়ে শিউরে ওঠে। সানা বুঝতে পারে মাকে ইঙ্গিত করে শান কথাটা বলেছে। কিন্তু সব মেয়ে ওদের মা রুবি আমিনের মতো না। সানার বাহু ব্যথায় টনটন করছে। সানা ব্যথা হজম করে কাঁদো কাঁদো গলায় বলে, ভাই, ভুল ভাবছো তুমি। ও তো এসব জানেও না। আবির খুব চালাক ভাই। মেয়েটা নিজেও আবিরের কাঁটাতারে আটকে যাওয়া প্রজাপতি। শান মুখ আরো কঠিন করে সানার হাত ছেড়ে সানাকে ধাক্কা দিয়ে ঘুরে দাঁড়ায়। কোমরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আবার ঘুরে দাঁড়ায় সানার দিকে। আঙ্গুল তুলে চোখে আগুন জ্বালিয়ে বলে, ও জানুক না জানুক তবু দোষ ওরই। কেন জানিস? কারণ ও আবিরকে ভালোবাসে। আবিরকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তাতে কি হবে? ধোকা দেওয়ার শাস্তি তো পাবে না। আবিরকে আমি তিলে তিলে মারবো, কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। সানা ভীতুর স্বরে আবার টেনে টেনে বলে। তুমিও তো ধোকা দিচ্ছ ইমাকে। শান মুখ ঘুরিয়ে বিছানার উপর বসলো। আমি কাউকে ধোকা দেই নাই। তুমি মিথ্যে বলছো। আমি সব দেখেছি ভাই। তুমি ছাদে ওর দিকে যেভাবে তাকিয়েছিলে, ওই দিন খাবার টেবিলেও তোমাদের দুজনের চাহনিতে কিছু ছিল। সানা, তুই এখন যা। শান মুখ মুছতে মুছতে রুর স্বরে বলে। শানার আজ ভয় করলেও ভাইকে সর্বনাশা খেলা বন্ধ করবে বলে ভাইয়ের মুখের উপর বলে, কেন যাব? আমার প্রশ্নের জবাব না নিয়ে আমি যাব না ভাই। শান তোয়ালে ফ্লোরে ছুঁড়ে মেরে চোখ মুখ হিংস্র করে তেড়ে যায় শানার দিকে। কি জানতে চাস? হ্যাঁ, বলেছি মিথ্যা করেছি, ধোকা। কিন্তু এটা ওর প্রাপ্য। ওর জন্য আমার বোন ধোকা খেয়েছে। ওর জন্য শান নিহান খান তার কলিজার টুকটার গায়ে হাত তুলেছে। আবির ওকে কেন পছন্দ করলো? কেন তোকে ধোকা দিল? আবিরকে শিক্ষা দেওয়ার জন্য ওকে যে হাতিয়ার বানাতেই হবে। আবিরকে আমি বুঝিয়ে দেব, ইনফ্যাক্ট ওদের দুজনকেই বুঝিয়ে দেব ভালোবাসায় ধোকা খেলে কেমন লাগে। এইটুকু শিক্ষা দেওয়ার জন্য ধোকা দেওয়াটা, মিথ্যা বলাটা অবশ্যম্ভাবী। আচ্ছা যা, তোকে একটা সুযোগ দিলাম। ওকে গিয়ে বল এই আবিরের জীবন থেকে সরে দাঁড়াতে। যদি সরে তো ভালো, নয়তো আবিরকে শিক্ষা দেওয়ার জন্য ওকে আমি হাতিয়ার বানাবই। আবিরের মতো ধোঁকাবাজ চরিত্রহীনকে ভালোবাসার জন্য এইটুকু পুরস্কার ওকে পেতেই হবে। শুনেছিস? এবার যা। শানা ভাইয়ের কথা শুনে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ওর ভাই এমনই একরোখা। একবার যা ভেবে নেবে সেটা করেই ছাড়বে, হোক সেটার পরিণাম ভালো বা খারাপ। কত বড় অনাসৃষ্টি হতে চলেছে। ভেবেই গায়ে কাটা দিয়ে উঠল সানার।
অশ্রুসিক্ত নয়নে ভাইকে অনুনয় করে বলল, ভাই, আমি ভুল করেছি, তোমার বিশ্বাস ভেঙেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তার শাস্তি অন্য কাউকে দিও না। আমি তোমাকে তোমার বিশ্বাস ভালোবাসাকে অমর্যাদা করেছিলাম, আর ও আমারটা করেছে। আমার পাপের শাস্তি আমি পেয়েছি ভাই। তোমাকে আমি এই পাপ করতে দেব না। কারো মন ভাঙা মসজিদ ভাঙার সমান। পরকালে এর হিসাব দিতে হয় ভাই। তুমি ইমার মন ভেঙে পাপ করো না। ও বেচারি মরবে, তুমিও জ্বলে পুড়ে মরবে আমার মতো। ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। শান ঠোঁট একপাশে করে হাত মুঠ করে ঠোঁটের উপর রেখে অবাক হওয়ার ভঙ্গি করে। তারপর ঘাড়ে হাত ম্যাসাজ করতে করতে দাঁতে দাঁত চেপে বলে, বাহ, আমার সানার তো সুবুদ্ধি হয়েছে, কিন্তু দেরিতে। সানা, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তোর ভাইয়ের বিশ্বাস টুকরো টুকরো করেছিস তুই। কিছু শাস্তি তো তোরও প্রাপ্য। ওদেরকে ওদের প্রাপ্য শাস্তি দেব, আর তুই ওদের শাস্তি চোখের সামনে দেখে শাস্তি পাবি। জীবনে দ্বিতীয়বার আমাকে কষ্ট দেওয়ার কথা ভাববি না। তুমি অনেক নিষ্ঠুর ভাই, অনেক। এত পাষাণ হতে নেই ভাই। হ্যাঁ, আমি পাষাণ, অনেক নিষ্ঠুরও। এটা নতুন কিছু না। তুই সব জেনেও কেন এই ঘুমন্ত নেকড়েকে জাগালি বল? আমার বিশ্বাস সম্মান নষ্ট করার দায় তোদের নিতে হবে সানা, অবশ্যই নিতে হবে। শান নিহান খান নিজে শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেবে না, কোনো দিন না। সানার চোখের সামনে আঙ্গুল তুলে শাঁসিয়ে বলে শান। সানা মুখে হাত চেপে কান্নার শব্দ আটকে হিসকি তুলে ছুটে বের হতে যায়। তখনই পেছন থেকে শান ডেকে ওঠে, আর হ্যাঁ, এসব কথা যদি তৃতীয় কেউ জেনেছে, মনে রাখিস তোর ভাই মানুষ কম জানোয়ার বেশি। বলে যাব তুই আমার বোন, যা। শান চিৎকার করে বলে শেষ কথাটা। সানা ছুটে রুমে এসে বালিশ চাপা দিয়ে কাঁদে। চোখের সামনে 1 বছর আগের ভুলটা সুচ হয়ে বিঁধে। একটা ভুলের জন্য আজ 2টো জীবন নষ্ট হওয়ার পথে। আবির ভার্সিটির সিনিয়র ছিল। ভার্সিটিতে আসতে যেতে প্রায় সানার সাথে চোখাচোখি হতো। এত ছেলে থাকতে আবিরের সাথেই কেন এমন হয় সানা বুঝে উঠতে পারত না। ক্রমশ দৃষ্টি বিনিময় একসময় মন বিনিময়ে রূপান্তরিত হয়। প্রথম সেমিস্টার শেষের দিনে আবিরই গোপনে ডেকে প্রপোজ করে। সানা নিজের ভাইকে ভালো করে জানতো, তাই আবিরের প্রপোজ সেদিনই প্রত্যাখ্যান করে। কিন্তু মনে মনে ঠিকই আবিরকেই চেয়েছে সানা। আবির কোথায় থাকে, সানার মোবাইল নাম্বার, এফবি অ্যাকাউন্ট সব জোগাড় করে টেক্সট কল দিয়ে নিজের মনের হালচাল বলতো। আবিরের ভালোবাসার পাগলামিতে সানা ক্ষণিকের জন্য ভাইয়ের হিংস্র রূপের কথা ভুলে গেল। ভেঙে দিল বোনের প্রতি সানের অগাধ বিশ্বাস। যখন সানার হুঁশ ফিরল, অনেক দেরি হয়ে গেছে। সানা তখন আর নিজের নেই, আবিরের হয়ে গেছে, ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে। আবিরের মিথ্যা ভালোবাসার মোহে পড়ে সর্বস্ব খুইয়ে পরিণতির কথা চিন্তা করে আবিরকে অনুরোধ করে পালিয়ে কোথাও চলে যাওয়ার জন্য। আবিরও রাজি হয় প্রথমে, কিন্তু আস্তে আস্তে দূরত্ব তৈরি করে আবির। ভুলে যায় সানাকে, সানার জায়গায় নিয়ে আসে ইমাকে। সানা অনেক চেষ্টা করেও আবিরকে ফেরাতে পারে না। ক্রমেই সানা বুঝতে পারে ছোটবেলায় বলা ভাইয়ের কথাগুলো। সানা, আমি ছাড়া তোর কেউ আপন নেই। কাউকে বিশ্বাস করবি না তুই। আমি যাকে বলবো তাকেই ভরসা করবি। এই পৃথিবী, এই সমাজ তোর মতো সহজ সরল মেয়েদের জন্য শাপথ সংকুল। ভাই ছাড়া অন্য কারোর উপর ভরসা করবি না, কথা দে। সানা সেদিন কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখতে পারেনি। বাপ মায়ের আদর ভালোবাসা দিয়ে যে ভাই বুকে আগলে বড় করলো, এত ভালোবাসলো, তাকেই সানা ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, যার শাস্তি নিজেও সর্বশান্ত হয়ে পেয়েছে। আজ না ভাইয়ের চোখে ভালোবাসা আছে সানার জন্য, না সম্মান। নিজে শেষ হয়ে গেলে ভাইকেও সর্বনাশা খেলায় ঠেলে দিল। সানার ভবিষ্যৎ বিপদের কথা ভেবে ডুকরে কেঁদে ওঠে। ইমা বসে বসে উপন্যাস পড়ছিল। তখন মৃদুল হুমড়ে এসে ইমার গলা জড়িয়ে ধরল। ইমা আপু, বইয়ের মনোযোগ দিয়ে জবাব দিল ইমা। ইরা আপুর শ্বশুরবাড়ির পিছে নীলা নীলা পুষ্কনি আছে। ওরে খোদা, কি যে সুন্দর! মুই তো এক সেট টাসকি খাইয়া গেছি। ইমা বইয়ের পাতা থেকে মুখ উঁচিয়ে অবাক হওয়ার ভান করে মুচকি হেসে বলে, ও মোর আল্লাহ, সত্যি? এককালে 100%। চলো না, মোরা দুইজন একটু ডুব দিয়ে আহি। কতদিন হইতে আছে ডুব মাইরে গোসল করতে পারতে আসি না। পরানটা কেমন কেমন করে, চলো না। আরে মনু, পরের পুষ্কনিতে যাইতে হইবে না, মানুষে খারাপ কইবে। আর খারাপ কইবে কে? একটা ফাল দিয়ে ডুব দিয়ে চইলাম, চলো না। মৃদুলকে বুঝিয়েও বুঝাতে পারল না। অবশেষে নিরুপায় হয়ে গেল শানের সুইমিং পুলে। দুপুর টাইম, আশেপাশে কেউ নাই। মৃদুল লাফ দিয়ে ডুবাচ্ছে আর খুশিতে বলছে,
ও মোর সুবহানাল্লাহ। ও ইমাপু, একবার ডুব দিয়ে দেখো, সেই মজা। নীলা নীলা পানি, হাত দেখা যায়, পা দেখা যায়, আরে কি মজা রে। ইমা সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে মুচকি হেসে মৃদুলের কথা শোনে। বাহ, আজকাল তো চোখের আড়ালেই হচ্ছ না তুমি। এভাবে চোখে চোখে থাকো, পছন্দ থেকে ভালোবাসা দ্রুতই হয়ে যাবে। ইমা শানের গলার আওয়াজে মুচকি হেসে পেছনে ঘুরে। শান বাজের মতো ক্রূর দৃষ্টিতে ইমাকে দেখতে দেখতে এগোতে থাকে। ইমার ঠোঁটের হাসি দেখে কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে শানের। শান কাছাকাছি আসতেই ইমা মুখ ঘুরিয়ে জলের দিকে তাকায়। শানও ইমার দৃষ্টি ফলো করে ইমার হাসির রহস্য উদ্ঘাটনের জন্য। কিছু বুঝে ওঠার আগে ইমা হুট করেই শানের পেছনে গিয়ে শরীরের শক্তির দ্বিগুণ জোর খাটিয়ে শানকে ধাক্কা দিয়ে সুইমিং পুলের জলে ফেলে দেয়। মৃদুল ভয়ে তাড়াতাড়ি সুইমিং পুল ছেড়ে উঠে যায়। বোনের এমন কাজে সে বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। শান খুব চালাক হলেও শানের 6 সেন্স বা 7 সেন্স ইমার এমন সাহসী কাজের আগাম সতর্কতা সংকেত দেয়নি। ফলে এই অপমানজনক পরিস্থিতিতে পড়ে স্বভাবতই অ্যাটিটিউড হিরোর ইগো দারুণ হার্ট হয়। জলে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ভেতরে ভেতরে রাগে গজগজ করে শান। ইচ্ছে তো করছে ইমাকে এই জলে চুবিয়ে মারতে। এত সাহস এই মেয়ের। শানের মুখ চোখের কঠিন অবস্থা দেখে ইমা করে হেসে মুখ ভেঙচে কঠিন স্বরে বলে, উৎপাতের করি, চিৎপাতে যায়। আপনার ক্ষেত্রে প্রবাদটা একটু ঘষে মেজে বলি, উৎপাতের কর্ম চিৎপাতে যায়। নেক্সট টাইম আবার সামনে ভাব দেখাতে আসবেন না। মনে রাখেন, ইমা বরিশালের মেয়ে। আপনি এক লেভেল করবেন, আমি 2 লেভেল করে দিব। সামনে সামনে সমান ফেরত দিই আমরা। হুম, সেটা ভালো হোক আর খারাপ। মৃদুল চলে যায়। ইমা রাগে মুখ ঝামটা দিয়ে মৃদুলকে নিয়ে চলে গেল। শান ইমার যাওয়ার দিকে বাজের দৃষ্টিতে তাকিয়ে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে চোয়াল শক্ত করে মুচকি হাসে, বলে, আই লাভ ইট ব্রাইট। খেলা তো শিয়ানে জমে বেশি। অনেস্টলি এতক্ষণ মজা পাচ্ছিলাম না খেলাটায়। থ্যাঙ্কস ফর দিস পাঞ্চ। এখন জমবে খেলা। বি রেডি বরিশাইল্লা ব্রাইট। ইমা যেতে যেতে শানের কথা শুনে দাঁত মুখ পিষে ইউ বলে মাটিকে পা দিয়ে আঘাত করে বকতে বকতে রুমে চলে যায়। বড় মিয়া আফতাব ক্লান্ত মলিন মুখে নিজের থাকার রুমটায় বসে আছে। গত দুরাত ভালো করে ঘুমাতে পারছে না তিনি। পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত কয়েক বিঘে জমি বিক্রি করতে হলো 20 লাখ টাকার জন্য। গায়ে শত্রুর অভাব নেই। যেই না শুনেছে মেয়েবাড়ির লোক জমি বিকবে, অমনি পিঠ পিছে নিন্দা করে টাকাওয়ালা লোকরা হুমড়ে পড়েছে জমি কেনার জন্য। বিপদের সময় কিছু বিকতে গেলেও তার আসল ভাও দরদাম কমে যায়। যে জমির দাম শতকে 30 থেকে 40 হাজার, তাই 10 থেকে 15তে ছাড়তে হলো। মিয়া সাহেব গম্ভীর স্বভাবের সম্মানিত মানুষ। দাম দর করাটা তার সাজে না। আর তাছাড়া সম্মানের সাথে মেয়ে পার করতে গেলে কত কিছুই গলদকরণ করতে হয়। ইরার বিয়ের সময় যদিও এত প্যারা নিতে হয়নি, কিন্তু ইমার ক্ষেত্রে খুবই ধাক্কি পোয়াতে হচ্ছে মিয়া সাহেবকে। মেয়ের হবু শাশুড়ির কুটুম বলে তাদের সব আবদার মাথা পেতে মেনে নিতে হচ্ছে। মিয়াবাড়ির মেয়ে এ যুগের মেয়েদের মতো নয়। একটা ঝিনুকে লুকানো মুক্তার সমান। সেই মুক্তগুলোকে কি করে জেনে তেনে সঁপে দেবেন? তাই তো বন্ধুর ছেলের হাতে মেয়েটাকে তুলে দিচ্ছেন। আমিরের বাবা রফিকুল ইসলাম বড় মিয়ার ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে গেছেন, গলাগলি করে ঘুরেছেন। বন্ধুর উপর তাই অগাধ বিশ্বাস মিয়া সাহেবের। এই বিশ্বাসের জোরেই সযত্নে আগলে রাখা মুক্তাকে নিশ্চিন্তে দিয়ে দিচ্ছেন। বিনিময়ে বাপ দাদার স্মৃতিও বেচতে হলে বেচবেন, তবুও পরিবার বংশে কালি লাগাতে দেবেন না। বড় মিয়া দীর্ঘ শ্বাস ছেড়ে চোখ বন্ধ করলেন। আজকাল নিঃশ্বাস টানলেই বুকের বাঁ পাশে মোচড় দিয়ে ওঠে। ইমার বিয়ের দায়িত্বটা ভালো ভালোই হয়ে গেলে ডাক্তারের কাছে যাবেন বলে মনস্থির করে বিছানায় গা এলিয়ে দেন। দরজার আড়াল থেকে ভাইয়ের মুখে চিন্তার ছাপ দেখে ইমন মিয়ার কলিজা হু হু করে। পিতৃসমান ভাইকে এতটা চিন্তিত পিতার মৃত্যুর পর দেখেননি। ইমন মুখ নিচু করে ঘরে এসে বসে। আয়েশা স্বামীর মুখের মলিনতা দেখে পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইমন মিয়া বউয়ের প্রশ্নের জবাবে কিছুই বলে না, শুধু ফ্যাল করে চেয়ে থাকে। আয়েশা স্বামীকে এভাবে অন্যমনস্ক হতে দেখে স্বামীর হাতে নাড়া দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে, এমন করছেন কেন? বলেন না কি হয়েছে। ওহনের মা, আল্লাহ আমাদের করে কন্যা না দিলেও পারতো, তাই না? স্বামীর কথা শুনে আয়েশা বিস্মিত হয়ে মুখে আঁচল ঢেকে বলে, আস্তাগফিরুল্লাহ, এমন কথা কন কেন? আল্লাহ নারাজ হইবে তো। মাইয়া আল্লাহর দেয়া রহমত আহানের আব্বু।
এমন রহমত আমার চাই না হনির মা। যেই মাইয়া পার করতে আমার সর্বোচ্চ কোয়াতেই হবে। ভাইজানের মুখটা দেখছো, শুকাইয়া একটু হয়ে গেছে। এমন করে কেন মানছে? মাইয়ার রহমত তাইলে সেই রহমত নিতে এত কিছু চাই, কে মানছে? কেউ আল্লাহ রাসূলের কথা মানে না। অহনের মা মানলে আজ আমার মতো পিতার মাইয়া থাকার কারণে অপস্ত হতে হইতো না, আমার ভাইজানের মাথা নিচু হইতো না। ইমন মিয়া ডুকরে কেঁদে ওঠে বাচ্চা শিশুর মতো। আয়েশাও অসহায়ের মতো স্বামীকে সান্ত্বনা দিতে দিতে কাঁদে। ইমা বিছানার উপর বসে পায়ে আঙ্গুল দিয়ে বিছানা খোঁচায় রাগে। মৃদুল ভেজা কাপড় ছেড়ে ইমার পাশে বসে কৌতূহল ধরে রাখতে না পেরে বলেই ফেলে, ও ইমা আপু, তুমি ওই ভাইয়ের লগে এমন করলা কে? হ্যাঁ তোমার কি করছে? হ্যাঁ রে, পানিতে ধাক্কা মারছো কে? ইমা রেগে মৃদুলের দিকে তাকাতেই মৃদুল বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়। মুখে বোকা বোকা হাসি এনে বলে, আমি কাউরে কমু না তোমার কথা, এখন আমি যাই। ইমা চোখের ইশারায় মৃদুলকে যেতে বলে দরজা লাগিয়ে বিছানায় উপুর হয়ে পড়ে। ঝুপঝাপ বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে আকাশের যেমন থমথমে ভাব থাকে, ইমার মুখটাও তেমন হয়ে আছে। শানের উপর চরম বিরক্ত ইমা। এই মুহূর্তে কোনো অলৌকিক শক্তি থাকলে শানকে ঠিক খুন করে গুম করে ফেলতো। মেয়েরা মনে মনে খুশি হয় যদি কোনো পুরুষ বলে তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু যখন উত্ত্যক্তের পর্যায়ে চলে আসে পছন্দের মাত্রা, তখন সেটা সত্যিই অসহ্য এবং কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। শান পুরুষ হিসেবে যে কোনো রুচিশীল নারীর পছন্দসই ছেলে। ইমার মনেরও এক কোণে তাই ছিল। ইরা আপুর বিয়ের সময় সব মেয়ের মতো ইমারও নজর কেড়েছিল শানের গাম্ভীর্যওয়ালা ভাব। সব মেয়েই চায় এমন একটা সুন্দর পুরুষ যে অন্য নারীর দিকে চোখ তুলে দ্বিতীয়বারও তাকাবে না। ইরার বিয়ের সময় শানের আশেপাশে সুযোগ পেলেই ইমা এটা সেটা দেওয়ার নামে যেত। শান ফিরেও দেখতো না ওদের। ইমার সেজন্য আরও বেশি শানকে ভালো লাগতো। কিন্তু এখানে এসে ইমার সেই ভালো লাগা ঘৃণায় পর্যবসিত হয়েছে। ঘৃণা হয় শানকে দেখে। ইমা নিজেও জানে কেন ঘৃণা করে, আদৌ কি ঘৃণা নাকি রাগ। ইমার মন দোটানায় পড়ে শানের আচরণে। একে তো আজ বাদে কাল বিয়ে, তারপর এই লোকের মানসিক অত্যাচারে ইমা হতবুদ্ধি হয়ে পড়েছে। পছন্দের মানুষ অপছন্দের ক্যাটাগরিতে গেলে কি এক বিষম বেদনা জাগে তা ইমা বুঝতে পারছে হারে হারে। মোবাইলে টাইটানিক মুভির এভরি নাইট ইন মাই ড্রিম সংটার টিউন বাজতেই ইমা চিন্তা অবমুক্ত করে মোবাইলের স্ক্রিনে চোখ দিতেই উঠে বসে। মোবাইল রিসিভ করতে ইচ্ছে করছে না ইমার। আবার কাটতেও ইচ্ছে করছে না, কি এক জ্বালাই দোটানায়, উফ। কল রিসিভ করে চুপচাপ বসে থাকি ইমা। হ্যালো ইমা, কেমন আছো? ইমা দাঁত কিরমির করে বলে, সালাম দিয়ে কথা বললে কি আপনার জাত চলে যায় আবির? এত রেগে আছো কেন? ভুলে গেছি। আচ্ছা, নেক্সট টাইম দেব। এখন বলো, আমার হবু গুলুমুলু বউটা কেমন আছে? ইমা পর মুহূর্তে আবিরের কথায় নিজেকে সংযত রাখে। নিজেই নিজের বলা কথায় লজ্জিত হয়। সরি, আসলে মনটা খারাপ, তাই আপনার সাথে রেগে কথা বলে ফেলেছি, মাফ করে দেবেন। ইটস তোকে শোনা বউটা আমার। আচ্ছা শোনো না, কি ভাবছিলাম যেন? ইমা নিরস গলায় জবাব দেয়, কি? ইমা তুমি এত আনরোম্যান্টিক কেন বলো তো? আবার কি করলাম? সরি। জানোই না কি করছো, আবার সরি বলছো। পুরাই আজব তুমি। যা বলছিলাম, আমেরিকা থেকে ভিসা পাঠাইছে, এখন টাকার সংকট একটু, তাই আমারটাই পাঠিয়েছে। আমি কিছুদিন পর গিয়ে তোমাকে নিয়ে যাব। জানো আমার ইচ্ছা তোমার সামারে ওইখানে গ্রামেরগুলোতে ঘুরবো। দারুণ পরিবেশ, আমি শিওর তোমাকে খুব ভালো লাগবে। তখন শুধু আমি আর তুমি। 20 লক্ষ টাকা যদি অ্যারেঞ্জ করা যেত, দুজনেই একসাথে যেতে পারতাম। কথাটা বলে আবির একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। ইমা এতক্ষণে বুঝতে পারল আবিরের অসময়ে কল করে এত গল্পের কারণ। এরা মা ছেলে দুটোই এক, গল্পে গল্পে হুট করে আবদার করে বসে। ইমা শান্ত নমনীয় হলেও আবিরের এত ধূর্ততায় খুবই কষ্ট পায়, আত্মসম্মানে লাগে। আবির আরও অনেক কথা বলে, কিন্তু ইমার জ্ঞান হুঁশ ওই টাকা চাওয়াতেই সীমাবদ্ধ থাকে। ইমা মনে মনে আবিরের একটা ট্রেস্ট নেওয়ার চিন্তা করে, তারপর বলে, আবির একটা কথা জিজ্ঞেস করি, রিয়াক্ট করবেন না, কথা দিন। আবির একগাল হেসে বলে, তোমার কথা কি আমি রাগ করতে পারি? বলো, কি বলতে চাও, নিঃসংকোচে বলো। ইমা কিছুটা ইতস্তত হয়ে একসময় মুখ ফুটে বলেই ফেলে, তবে এই বলাটা
ইমার মতো মেয়ের জন্য সহজ না। মনের ভয়কে জয় করে বলল, আবির, বিয়ের একদম পূর্ব মুহূর্তে টাকাটা না চাইলেই কি হতো না? আবির ইমার কথাটা শেষ না করতে দিয়ে তেজে বলে উঠল, এই মা, কি বলতে চাচ্ছ তুমি? তোমার কাছে এখন টাকা চেয়েছি আমরা? তোমার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে, সেই পক্ষে আমার আম্মু সুখে আলাপ করতে গিয়ে কথা বলেছে, তাই বলে কি টাকা চেয়েছে? ছি, এত নিচে তোমার ভাবনা। অথচ আমি তোমার পরিবার আর তোমার সম্পর্কে ভালোই না চিন্তা করতাম। ইমা আবিরের রিয়েক্ট দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আবির প্লিজ শান্ত হন। আমরা দুদিন পর স্বামী স্ত্রী হব, এইটুকু কথা তো শেয়ার করতেই পারি আপনাকে। আমি ভুল বললে আপনি বলেন ইমা এসব মিথ্যে আর বলো না, বোঝান আমাকে। মিথ্যে শুধু রিয়েক্ট করবেন না, প্লিজ শুধু রিয়েক্ট করবেন না। আমি আপনার টেস্ট নিচ্ছিলাম, কিন্তু আপনি তো। ইমার মনটা খারাপ হয়ে গেল আবিরের রিয়াক্ট করায়। আবির আগের চেয়ে দ্বিগুণ রেগে জবাব দিল, এত নাটক করো না তো। স্বামী স্ত্রী হব বলে তাই তুমি আমার পরিবারকে ছোট করতে পারো না। আবির, আমি কাউকে ছোট করছি না। আমি শুধু আপনার হবু স্ত্রী হিসেবে নিজের কষ্টের কথাগুলো শেয়ার করতে চাচ্ছিলাম। আপনি ছাড়া আমি আর কার কাছে এসব শেয়ার করব বলো? আব্বা 20 লাখ টাকা জোগাড়ের জন্য ঢাকা বরিশাল দৌড়চ্ছে। এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ের সময় নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পদ বেচে মেয়ে পার করতে হচ্ছে তাদের। আমার জন্য কতটা কষ্টের আবির বোঝেন আপনি? আবির একটু থেমে নরম গলায় বলল, দেখো, এসব বড়দের বিষয়, আমাকে এর মধ্যে টানবে না। আমি বাবা মায়ের বাধ্য সন্তান, তারা যা বলবে তাই করব। আচ্ছা, তাহলে তারা যদি আমাকে ছেড়ে দিতে বলে ছেড়ে দেবেন আপনি? বলুন আবির, আমার কঠিন সময়ে আপনি পাশে থাকবেন না? বলুন, আপনি আপনার স্ত্রীর মনের কষ্ট লাঘব করার চেষ্টা করবেন না? আমাকে চিন্তায় দেখতে আপনার ভালো লাগবে? আবির এবার রেগে যায়। তো কি করবো বলো? বাপ মার সাথে লড়াই করবো? আমি তো তা বলিনি। আপনি শুধু বলেন টাকাটা আপনি ম্যানেজ করবেন। হোয়াট? আমি কেন ম্যানেজ করব? আর তুমি এসব কি নাটক শুরু করছো? বিয়েতে বরপক্ষকে টাকা দিতে হয়, এটা কি নতুন তোমার সাথে হচ্ছে? এটাই স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া টাকাটা তোমার কাজেই লাগবে, আমরাই তো খাবো না? আমার ইরা আপুর বেলায় 1 টাকাও বরপক্ষকে দিতে হয়নি। আমরাও চাই না এই টাকা। আপনি যে হালে রাখবেন আমি সেই হালেই থাকব। শুধু সম্মান আর ভালোবেসে রাখেন। প্লিজ আবির, আপনি টাকাটা নিয়েন না। কি ছোট লোক তোমার পরিবার, টাকা দিতে পারবে না বলে তোমাকে দিয়ে দিচ্ছে না। তুমি জানো তোমার চেয়ে ভালো ফ্যামিলির মেয়ে আমার জন্য বসে আছে, তাদের কাছে 20 লক্ষ টাকা হাতের ময়লা। শুধু তোমার বড় আব্বু অনুরোধ করছে তাই তোমাদের সাথে আত্মীয়তা করছি, এটাই মূল্য দিতে পারলে না, ছোট লোক। আবিরের কথায় ইমার গলা কান্নার জলে আটকে আসে। ব্যথা হতে লাগে কান্না আটকে রাখায়। আবির, মুখ সামলে কথা বলুন। আমি চাইনি আমার স্বামী কারো দেয়া কিছু নেই, শৌখিন ভাইয়ের মতো সম্মান পাক, কিন্তু আপনাকে এসব বলে লাভ নেই। আমার বোঝা উচিত ছিল সব এক ধারার নয়। দিতে গেলে বড়দের ব্যাপার, নিতে গেলে বড়দের ব্যাপার। আপনার ব্যাপার কখন? রাতে বিছানায়। আমার এখন সত্যি মনে হচ্ছে আপনি আমার জন্য উপযুক্ত না। তুই অনেক বলেছিস, রাখ ফোন রাখ। আর শোন, একদম কথা বলবি না আমার সাথে। তোর সাথে বিয়ে ক্যান্সেল আমার। সহজ সরল, তুই ভালোই করছিস, বিয়ের আগে তোর রংটা দেখে দিয়েছিস। মুখে মুখে ফই করছে না? হ্যাঁ, সেটাই ভালো হবে। আজীবন কুমারী থাকাও ভালো আপনার মতো ছোট মন মানসিকতার মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। আমি খারাপ, তাই হয়তো। সঠিক কথা বললে খারাপ হতে হলে 100 বার হব। তাই ঠিক আছে, দেখবি কি হয়। তোকে তো। আবির অশ্রাব্য ভাষায় কয়েকটা শব্দ বলে মোবাইলের লাইন কেটে দেয়। ইমা ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে দূর আকাশের শূন্যে তাকিয়ে নিঃশব্দে কাঁদে। আবিরের বলা অশ্রাব্য ভাষা হৃদয় বিদীর্ণ করেছে। আবিরের সাথে এমনভাবে কথা বলে কষ্ট লাগলেও মনটা হালকা লাগছে ইমার। ইমা ভালো করেই জানে এসব কথা বলার জন্য একটু পরই ওর উপর নেমে আসবে মায়ের বকার ঝড়। শান ভিজে কাপড় ছেড়ে ব্যালকনিতে আসতেই যাচ্ছিল, কি অদূরে ইমাকে অশ্রু বিসর্জন দিতে দেখে এক কোণে দাঁড়িয়ে দেখতে থাকে। শানের কেন যেন হঠাৎ এই মেয়েটার কষ্ট দেখে খারাপ লাগতে শুরু করেছে। তা না হলে এভাবে লুকিয়ে দেখার মানুষ তো শান নয়। শান আজ 2 চোখ ভরে ইমাকে দেখল। শানের মনে হলো আসলেই মেয়েটা অনন্যা। মেয়েটার টানা টানা বড় বড় ভেজা চোখ দুটো কখন যে শানের বুকের বাঁপাশের বহু দিনের ঝং ধরা বন্ধ দরজায় নাড়া দিল, শান টেরও পেল না।
দৃষ্টিমুগ্ধতায় ডুবে আছে দূরের অষ্টাদশী রূপবতী নারীর ক্রন্দনরত মুখশ্রী অবলোকনে। ইমা মুখ নিচু করে মুরব্বীদের সামনে বসে আছে। এতটা লজ্জার মুখোমুখি ইমাকে কোনোদিনই হতে হয়নি। নিজের কাছে মনে হচ্ছে মহা পাপ করে ফেলেছে সে, যার জন্য তাকে গ্রাম সালিশিতে ডাকা হয়েছে। অপমান লজ্জায় মাথা নত করে বসে আছে এতগুলো মানুষের সামনে। ডান পাশের কোণার সোফাটায় আবিরের বাবা মা, আর সামনে বসা ইমার বড় আব্বা, আব্বা, ফুপু। বাম পাশের সোফায় বসা শান আর শৌখিন। সবার মুখই গম্ভীর। শান আর চোখে ইমার ছোট হওয়া মুখটা দেখে অপলক তাকিয়ে আছে। আজকাল এই মেয়েটার ওপর থেকে দৃষ্টি সরানোই দায় হয়ে পড়েছে শানের। নিজেকে সামলে নিল শান। বড় মিয়ার শরীর আজও খারাপ, বুকের সাথে সাথে পিঠেও চাপ অনুভব করছেন কাল থেকে। দুর্বল শরীরে ভাতিজিকে বকবেন না ধমকাবেন বুঝতে পারছেন না। যদিও তিনি কখনোই বাড়ির মেয়েদেরকে বকাবকি করেন না, হ্যাঁ রেগে গেলে উচ্চস্বরে ধমক দেন, এতটুকুই। ইমাকে তিনি বরাবরই মাতৃতুল্য স্নেহ করেন। মিয়া সাহেবের মায়ের সাথে ইমার চেহারার অদ্ভুত সামঞ্জস্য আছে, আর সেজন্যই ইমাকে তিনি সবার থেকে বেশি সমাদর করেন। সোফায় ঢুলু ঢুলু ঝাপসা দৃষ্টিতে ইমার শুকনো মুখটা দেখে মিয়া সাহেব আস্তে করে বললেন, যাও মা, ভেতরে যাও। ইমা যাওয়ার জন্য পেছন ঘুরতেই ইমন চড়া গলায় বলে ওঠে, এই থাম, কই যাস? আগে বলে যা, জামাইকে ওসব বলেছিস কেন? এত বড় চাপা কবে থেকে হইছিস তোর? ছোট ভাইকে চিৎকার করতে দেখে মিয়া সাহেব বাধা দিয়ে বলেন। ইমু থাম। বড় মিয়া পাণ্ডুর মুখে আবিরের মায়ের দিকে তাকিয়ে বললেন, বেআইন মনে কষ্ট নিয়েন না, বাচ্চা মেয়ে, বাচ্চাটাকে কষ্টে দেখে বেভাস কথা বলে ফেলেছে। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শৌখিন সহ উপস্থিত সবাই বড় মিয়ার কথা শুনে মর্মাহত হলেন। ইমা শব্দ করে কেঁদেই উঠল। শানের ইচ্ছা করছে দৌড়ে গিয়ে মেয়েটার চোখের জল মুছে দিতে। কাঁদছে এই মেয়ের, আর কষ্ট হচ্ছে শানের। কেন এমন হচ্ছে? সংযত চোখে শান ইমার কেঁদে লাল হওয়া মুখটা দেখে যাচ্ছে। শাহানুর ভাইয়ের হাত ধরে থামিয়ে রেগে ওঠে। কি করছিস বড় ভাই? দোষ করছে যখন ও ক্ষমাও চাইবে। এই মা, পা ধরে ক্ষমা চা তোর শ্বশুর শাশুড়ির। ইমা ধীর পায়ে এগোতেই যাচ্ছিল কি বড় মিয়া থামিয়ে দিল। শাহানা, আমি কথা বলছি তো নাকি? আব্বা তুমি যাও। ইমন নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে পারল না। ইমার বিয়ে নিয়ে এমনিতেই ভাইকে কষ্টের ভেতর যেতে হচ্ছে, তার উপর আজ ছোট হতে হলো। ইমন উঠে গিয়ে ইমার গালে সজোরে দুটো চর বসিয়ে দিল। ইমা হতবুদ্ধি হয়ে ফ্যালফ্যাল করে চেয়েছিল। সামনে তাকিয়ে থাকা মানুষগুলোর দিকে চেয়ে লজ্জায় জড়সড় হয়ে গেল। ইমন আরও মারার জন্য উদ্যত হলে শান শৌখিন গিয়ে থামিয়ে দেয়। শান ইমাকে রুমের বাইরে পাঠিয়ে দরজা লাগিয়ে দেয়। রাগে কপালে রগ ভেসে উঠছে শানের। এমন বিশ্রী পরিস্থিতিতে পড়ে বড় মিয়া নির্বিকার বসে রইলেন। শাহানুরের মোটেও এসব ভালো লাগছে না। মুখটা মলিন করে সেও চুপচাপ বসে আছে। ইমন রাগে ক্ষোভে কাঁপছে। এতক্ষণ পর আবিরের মা জবাব দিল। মুখে কষ্ট পাওয়া ভাব ফুটিয়ে বলল, ভাই সাহেব, মেয়েটার গায়ে হাত না তুললেও পারতেন। আমরা কি পর নাকি? ও ভুল করে ফেলেছে তাই বোঝাতে এসেছিলাম। আমি তো আসতেই দেবে না, খুবই রেগে আছে। কাল তো বিয়ে, আর আজ রাগারাগি করে থাকলে কেমন দেখায়, তাই মিলমিশ করে দিতে আসলাম। আবিরের বাবার পেটে আড়ালে গুতা দিয়ে ইশারায় কিছু বলতে বলে। তিনিও নিরস হেসে বললেন। শান এদের অভিনয় দেখে বিস্মিত হয়। কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে, আমার সামর্থ্য থাকলে সেরা অভিনেতা অভিনেত্রীর অস্কার এদেরকেই দিয়ে দিতাম। উফ গড। শৌখিনকে ইশারায় এদিকটা দেখতে বলে শান চুপচাপ বেরিয়ে যায়। আবিরের মা অবস্থা বেগতিক দেখে নিজেই বলে, যা হয়েছে বাদ দিন, আমরা কিছু মনে করিনি। আমাদের বউকেও আর কিচ্ছু বলেন না, আমি বুঝিয়ে যাব যাওয়ার সময়। ইমা রুমে এসে তখন থেকেই কাঁদছে। মা চাচিরা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। ইমার অপমান কম, কষ্ট বেশি লাগছে বড় আব্বুর মুখটা ছোট হয়ে যাওয়ায়। আবিরের উপর রাগটা আরো বেড়ে গেছে ইমার। যাওয়ার আগে আবিরের মামা বাবা বুঝিয়ে গেছে, যা ভুল ত্রুটি হয়েছে ভুলে যাও। আবিরকে নাকি বুঝিয়ে বলবে। হয়তো বুঝেও গেছে আবির, তাই বিকেল গড়াতেই মোবাইল করেছে। ইমার কান্না দেখে বিরক্ত হলেও প্রকাশ করেনি, ক্ষমা চেয়ে নিয়েছে তখনকার ব্যবহারের জন্য। ইমা কিছুই বলেনি, কারণ আবিরের উপর ইমার আর কোনো ভরসা ভালোবাসা নেই। যা ছিল বাবার দেয়া থাপ্পড় খেয়ে ভুলে গেছে। বয়স যতই হোক, লজ্জা শরম বাচ্চারও থাকে, অথচ এতগুলো মানুষের সামনে আজ লজ্জিত হতে হলো। দোষ কি?
উচিত কথা বলা? ইমা মনে মনে পনি করে জেদের বসে মরে গেলেও আর উচিত কথা বলবে না, তাতে যা হয় হোক। এমন লজ্জা তো পেতে হবে না। আব্বার উপর ইমার অভিমান জন্মে। এই অভিমানের খেদেই কান্নার নোনাজল আরও গড়াচ্ছে। শান রুমে বসে অফিসিয়াল কাজ দেখছিল। দরজায় ধূপধাপ আওয়াজ ও ইরার ভীতস্বর গলার ডাকে শান দরজা খুলতেই ইরা কান্না জুড়ে দিল। শান কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। কি হয়েছে ইরা? ইরা কান্না ভেজা গলায় আড়ষ্ট স্বরে বলল, ভাই, সানা সুইসাইড অ্যাটেম্প করেছে। শান হকচকিয়ে উঠল। দৌড়ে সানার রুমে গিয়ে দেখল চাচিরা কোলে নিথর শরীরটা এলিয়ে পড়ে আছে সানার। হাতটা কাপড়ে বাঁধা, তার মধ্য দিয়েই রক্ত বের হয়ে আসছে। সান আর এগোতে পারল না। পা দুটো মনে হচ্ছে সিমেন্ট দিয়ে কেউ ফ্লোরে আটকে দিয়েছে, নড়ছেই না কোনো মতে। শান কাঁদে না, চোখের জল যে বহু বছর আগেই শুকিয়ে গেছে নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর আচরণে। শৌখিন তড়িঘড়ি করে দরজা দিয়ে ঢুকে শানকে হতবম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নাড়া দেয়। ভাই, অ্যাম্বুলেন্স এসে গেছে, চল। শান বাচ্চা শিশুর মতো অসহায় মুখ করে সানার দিকে হাত ইশারাই করে বলে, শৌখিন আমার সানা। শৌখিন বাহুতে চোখের জল মুছে ভাইকে সান্ত্বনা দেয়। ভাই, কিছুই হবে না সানার, চল তুই। শৌখিন সানাকে কোলে নিয়ে ছুটে বেরিয়ে আসে। শানও সাথে সাথে আসে। শানের কোনো হুঁশ জ্ঞান নেই, শৌখিন যা বলছে তাই করছে। ভাইকে এত ভেঙে পড়তে দেখে শৌখিন অনেক চিৎকার করে। অবশেষে শান স্বাভাবিক হয়। সানাকে হসপিটালাইজড করা হয়। সারা রাত সবাই নির্ঘুমই কাটায়। ইরাদের বাড়ির সবাই ইরার পাশে বসে সাহস দেয়। বড় মিয়া ইমনও চলে আসে হসপিটালে। অহন হলে গিয়েছিল। সানার সংবাদ শুনে রাতেই রওনা হয়। সানাকে অহন খুবই পছন্দ করে, তবে বলার সাহস পায় না। সেই পছন্দের মানুষটার এমন মমর্ষ অবস্থায় অহনের পাঁজর ভাঙে, নিদারুণ ব্যথা হয় বুকে। মধ্যরাতে সানার জ্ঞান ফেরে। কিছু টেস্ট করিয়েছে, সকালে রিপোর্ট দেবে। সানা আর শান হাত ধরে বসে আছে। সানা ভাইকে দেখে বলে, উফ করে কেঁদে ওঠে। মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরার আশাই ছেড়ে দিয়েছিল, তবুও বেঁচে গেছে। কত বড় ভুল করেছিল মৃত্যুর দুয়ারে গিয়ে উপলব্ধি করে সানা। কাঁদতে কাঁদতে বলে, ভাই, আমি ভেবেছিলাম আর দেখা হবে না তোমার সাথে। শান কোনো জবাব দেয় না। চোয়াল শক্ত করে বোনের হাতটা নিজের হাতের মুঠোয় ভরে বেডের কোণে মাথা রাখে। সানা ভাইয়ের স্থির অপলক মুখটা দেখে কান্নায় ভেঙে পড়ে। সকালে নার্সসহ সানাকে বাসায় নিয়ে আসা হয়। ইরা সারাক্ষণ সানার শিওরে বসে আছে, এক চুলও নড়ছে না। তা দেখে সানা মলিন হেসে বলল, ভেবো না, মরতে যাব না এখন। দেখেছো তো, নড়াচড়া করার অবস্থায় নেই তেমন। ইরা ঠোঁট উল্টে অভিমানী সুরে বলে, তুমি এমন করলে কেন সানা? তোমাকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচতাম বলো তো? একটি বারো সান ভাইয়ের কথা ভাববে না? সানা বিড়বিড় করে বলে, তার জন্যই তো মরতে চেয়েছিলাম। ভেবেছিলাম ভাই সর্বনাশা খেলা থেকে নিজেকে সরিয়ে নেব। ইরা দৃষ্টি সরু করে সানার বিড়বিড় বোঝার চেষ্টা করছিল। তখনই শান বিধ্বস্ত চেহারায় ভেতরে ঢুকলো। এসে ইরাকে লক্ষ্য করে শান্ত গলায় বলল, তোমার বোনের বিয়ে সন্ধ্যায়, তুমি ওখানে যাও, ওদের প্রয়োজন তোমাকে। না ভাই, ওরা ঠিক ম্যানেজ করে নেবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু ফ্রেশ হয়ে আসো, সকালে তো ব্রেকফাস্টও করনি। ছলো ছলো চোখে শানের দিকে ফিরে ইরা জবাব দিল, লাগবে না ভাই। শান জোর করেই বলল, যাও, আমি ততক্ষণ এখানে আছি, যাও। ইরা অনিচ্ছ সত্ত্বেও ভাসুরের কথায় রাজি হয়। চলে আসে বাইরে। শান দরজা লাগিয়ে সানার পাশে বসে। সানার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, বেশি খারাপ লাগছে? না। সানা কাঁদো কাঁদো স্বরে বলে। শান নার্সের কাছ থেকে মেডিসিন নিয়ে সানাকে কিছু খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। শান উঠে যাচ্ছিল, সানা শানের হাত ধরে শব্দ করে কাঁদে। ভাই, ওদেরকে ছেড়ে দে। শান সানার হাতের দিকে তাকিয়ে আবার সানার মুখের দিকে তাকায়, ঝুঁকে সানার চোখের জল মুছে দিয়ে বলে, ঠিক আছে, ছেড়ে দিলাম ওদের, নিলাম না প্রতিশোধ। সানার চোখে মুখে খুশি উছলে পড়ছে। শান সানার কপালে চুমু দিয়ে ওঠে, দাঁড়িয়ে বোনের মুখের দিকে তাকিয়ে বলে, তুই বাবার মতো হয়েছিস সানা, অন্যের সুখের জন্য নিজের জীবনটাও দিতে যাচ্ছিলি। আমি বাবাকে হারিয়ে তোকে আঁকড়ে বেঁচে আছি রে। আমার বাঁচার অবলম্বনটা কেড়ে নিস না অন্যের জন্য। শান কালক্ষেপণ না করে রুম থেকে বেরিয়ে আসে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে বোনকে মমূর্ষ অবস্থায় দেখে। চোখটা পাথর হয়ে গেছে মনের মতোই, তাই তো আজও জল গড়ায় না, গড়াতে দেয় না শান। দুর্বলতা কাউকে দেখাবে না সে, নিজের কষ্ট কাউকে বুঝতে দেবে না। ভাই চলে যেতে
সানা বিড়বিড় করে বলে, আমি আমার ছোট্ট শান ভাইয়ের মতোই হয়েছি ভাই, যার মন ছিল কাদার মতো নরম, দরদি, ভালোবাসায় পূর্ণ। শানের অনুরোধেই ইমার বিয়ের তোড়জোড় চলছে। ইমাকে গোসলের জন্য নিয়ে যাবে, তখনই শান একজনকে দিয়ে গোপনে ইমাকে ছাদে ডেকে আনে। ইমা ছাদে এসে দেখে শান দাঁড়ানো। রাগ লাগলেও সানার বিষয়টা ভেবে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। ডেকেছেন কেন? শান পেছনে ঘুরে স্বভাব সুলভ কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, ও তুমি এসেছো, বসো। ইমা মুখটা বেজার ভাব করে বলল। আমি বসতে আসিনি, আপনি ডেকেছেন জানলে আসতামও না। শান চেয়ারে বসে অন্যদিকে দৃষ্টি রাখে, বলে, এসেই যখন পড়েছ শুনে যাও তাহলে। ইমা মহাব্যস্ত ভাব দেখিয়ে আশেপাশে দৃষ্টি রাখে, বলে, তাড়াতাড়ি বলুন, আর শুনুন, একদম উল্টো পাল্টা কিছু বলতে আসবেন না। শান এবার দৃষ্টি ইমার মুখের অনড় রেখে বলে, তোমার সাথে ইদানিং যা করেছি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। আজকের পর থেকে এমন ব্যবহার আর হবে না। আশা করি আগের মতোই সব নর্মাল হয়ে যাবে। এতটুকুই বলার জন্য ডেকেছিলাম, এখন যেতে পারো তুমি। ইমা এদিক ওদিক থেকে দৃষ্টি সরিয়ে শানের চোখে চোখ রাখল, বোঝার চেষ্টা করলো এসব কথার মানে। ইমার ইচ্ছে করছিল বলতে, কেন করেছিলেন এসব? কেনই বা এখন এসব বলছেন? কিন্তু ইমা শানের সাথে আর কথা বলার অবস্থায় নেই। কেমন যেন লাগছে মনের ভেতর, ভালো না খারাপ। ইমা নিজেকেই বুঝতে পারছে না। চুপচাপ মুখ ঘুরিয়ে ছাদের দরজার কাছে যেতেই শান আবার পিছু ডাকলো। শুভকামনা তোমার নতুন জীবনের জন্য। আশা করি তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। ইমা পিছু তাকালো না। শানের কথা শেষ হতেই সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আসলো। ইমা যেতেই হসপিটাল থেকে কল আসলো শানের মোবাইলে। রিপোর্টগুলো নিতে নিতে বলছে। শান তাড়াতাড়ি নিচে এসে শান ডক্টর অ্যালিনার চেম্বারে বসে আছে। শানের হাত পা স্থির হচ্ছে না, অসহিষ্ণু হয়ে উঠেছে রিপোর্টে কি এসেছে তা জানার জন্য। এলিনা অনেকক্ষণ ধরে শানের বিচলিত ভাব দেখে বিরক্ত হয়েই বলল, শান প্লিজ কাম ডাউন, বাচ্চাদের মতো বিহেভিয়ার বন্ধ করো। শান এলিনার বিরক্তি ভাব উপেক্ষা করে রাগী স্বরে বলল, কি ফালতু হসপিটালে জব করিস তুই? সামান্য একটা রিপোর্ট আনতে এত দেরি, অথচ মোবাইল করে বলেছে রিপোর্ট রেডি। ডিসগাস্টিং পিপলস। এলিনা চাপা স্বরে বলল, দেখ তুই কিন্তু বেশি করছিস। তোর একার জন্য তো হসপিটাল না, সব কিছুর একটা নিয়ম আছে। এলিনার কথা শেষ হওয়ার আগেই একজন নার্স রিপোর্ট নিয়ে আসলো। রিপোর্টগুলো এলিনার টেবিলে রেখে চলে গেল। এলিনা রিপোর্টগুলোর উপর চোখ বোলাতেই চেহারার রং পাল্টে ফেলল। শান ভ্রুকুটি করে দেখে ছো মেরে রিপোর্টটা নিজে হাতে নিয়ে নিল। রিপোর্টে সানার প্রেগন্যান্সি পজিটিভ এসেছে, 3 মাসের গর্ভবতী সানা। শানের শরীর অসর হয়ে আসছে। দুঃস্বপ্ন দেখছে না তো? এলিনার দিকে তাকিয়ে দেখলো এলিনা মাথা নিচু করে বসে আছে। শান রিপোর্ট এলিনার সামনে ছুঁড়ে মারল। এসব কি এলিনা? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? এলিনা আতঙ্কিত স্বরে বলল, শান রিল্যাক্স, এখন মাথা গরম করে ভাবার সময় নয়। শান এলিনার চোয়াল চেপে ধরল। এলিও বাচ্চা মেয়ে, এমন রিপোর্টের মানে কি? আমার বোনকে জীবন্ত মারতে চাচ্ছিস কেন তোরা? দেখ ও ছাড়া কেউ নেই আমার। শান এলিনার চোয়াল ছেড়ে দেয়ালে ঘুষি দিতে থাকে। এলিনা শানের কাঁধে হাত রাখে। শান এ সময় ভেঙে পড়ার নয়, ও বাচ্চা মেয়ে, ভুল করতেই পারে। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমাকে ঠান্ডা হতে বলছিস? তুই আমার স্থানে নিজেকে ভাব একবার। শান চিৎকার করে ওঠে। এলিনা চোখ বন্ধ করে দূরে সরে যায়। রিফাতকে কল করে দ্রুত এখানে আসার জন্য। শান ভেঙে পড়ে। রাগে হসপিটাল থেকে বেরিয়ে আসে। দ্রুত ড্রাইভ করে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে সানার রুমের সামনে আসে। বাড়িতে নার্স আর সানা সারা সবাই বাংলোতে বিয়ের ফাংশনে গিয়েছে। শান সানার দরজায় লাথি মেরে ভেতরে ঢোকে। সানা শুয়েছিল। ভাইয়ের রাগের রণমূর্তি রূপ ধারণ দেখে উঠে বসতে যাবে তার আগেই শান সানার চুলের মুঠি ধরে দাঁড় করায়। সানার হাত থেকে স্যালাইনের সিরিঞ্জ ছুটে রক্ত বের হতে থাকে। নার্স ভয়ার্ত মুখে এগিয়ে আসলে শান থাপ্পড় দিয়ে ফেলে দেয় নার্সকে। বেচারি নার্স এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়তো কোনোদিন হয়নি। ভয়ে কেঁদেই ফেলেছে। শান এক হাতে সানার চুল মুঠ করে অন্য হাতে সানার চোয়াল শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলে, কার সন্তান? সানা ভাইয়ের কথা শুনে হকচকিয়ে যায়। ভাইয়ের রক্তবর্ণ ভেজা চোখ দুটো দেখে বুঝতে বাকি থাকে না রিপোর্টে ওর সকল অপকর্ম ধরা পড়েছে। সানা মৃত্যুকে বারবার দোষে ছেড়ে যাওয়ার জন্য এমন ঘটনার মুখোমুখি হওয়ার চেয়ে মরাও যে ভালো ছিল। কলঙ্কিত মুখে কি জবাব দেবে সানা এখন?
শান সানাকে চুপ দেখে রাগে হিতাহিত শূন্য হয়ে পড়ে। থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে দেয়, বাহু শক্ত করে ধরে দাঁড় করিয়ে বলে, পাপ করে চুপ আছিস কেন? বল, কার পাপ তোর গর্ভে? বলিস না কেন সানা? কেন এমন করলি তুই? আমাকে মেরে ফেললি না কেন এমন কিছু করার আগে? বল সানা, বল। সানার শরীর ঝাঁকুনি দিয়ে শান আরও 2-4টা চর মেরে এলো পাথারি সানার গায়ে। সানা দুর্বল শরীরে স্থির চাহনিতে সব মুখ বুজে শুয়ে যায় মূর্তির মতো। শান চোখ ভিজিয়ে গড়ানো জল মুছে নিজেকে শান্ত করে সানার মুখোমুখি দাঁড়ায়। আবির, তাই না? সানা এবার শানের চোখে চোখ রাখে। এতক্ষণে পাথরের মূর্তির চোখ বেয়ে জল গড়ায়। ভাই বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় সানা। শান হাত মুঠ করে বেরিয়ে আসে। শান চলে যেতেই নার্স তাড়াতাড়ি সানাকে বিছানায় উঠিয়ে চোখে মুখে পানি দেয়। কাউকে ডাকার জন্য উঠতে গেলে সানা দুর্বল স্বরে নার্সকে যাওয়ার জন্য মিনতি করে। সন্ধ্যার পর মুহূর্তে ইমা বধূ সেজে পার্লারে বসে আছে। শিখা সেই কখন গেছে, এখনো আসার নাম নেই। ইমার গরমে দম আটকে আসছে এই ভারী লেহেঙ্গার গহনা পরে। ইমার অবস্থা বুঝে পার্লারের মহিলাটা ইমাকে 1 গ্লাস ঠান্ডা স্প্রাইট খেতে দেয়। ইমার কলিজাটাও মনে হয় শীতল হয়ে যায় স্প্রাইটটা খেয়ে। এখন বেশ ভালো লাগছে। নিজের হাত ভর্তি চুড়ি দেখছে। আয়নার বধূ বেশে নিজেকে দেখে লজ্জায় লাল নীল হচ্ছে। কিছুক্ষণ যেতেই ইমার চোখ ঝাপসা হতে লাগে। চোখের সামনে সব স্পষ্ট হতে থাকে। শরীর এলিয়ে সোফায় জ্ঞান হারায় ইমা। ইমার মাথাটা ধরে ঢুলু ঢুলু চোখে আশপাশটা দেখে উঠে বসে। নিজেকেই নিজে প্রশ্ন করে, কি হয়েছিল আমার? কোথায় আমি? শিখা, ইরাপু, বড় মামা? না, কারোর কোনো সারা শব্দ নেই। ইমা ভালো করে এদিক ওদিক তাকাতেই দেখলো একটা ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে ও। ইমা কপাল কুঁচকে ভাবল, তাহলে কি বিয়ে হয়ে গেছে আবিরের সাথে? কিন্তু কখন হলো? ও আমাদের ব্রাইড তো উঠে পড়েছে। ইমা এগিয়ে আসা মেয়েটার দিকে তাকায়। আরে হ্যাঁ, এই মেয়েটাকে পার্লারে ঢোকার সময় দেখেছিল ইমা। ইমা কথা বলার জন্য মুখ খুলবে তখনই কাজী সহ 2জন ছেলে ঢোকে, যাদের কাউকে ইমা আগে দেখেনি। ইমার কেন যেন সব গোলমেলে লাগছে। ইমা ঢোক গিলে মেয়েটাকে আস্তে করে বলল, আপু, আমার বড় আপুকে একটু ডেকে দিন। এলিনা হেসে ইমার থুতনি ধরে বলল, তোমার বড় আপুকে এখন কই পাবো ব্রাইট? ইমা ঘাড় বাঁকা করে বলল, কই পাবেন মানে? আমি বাসায় না। এলিনা মুস্কি হেসে ইমার কানে কানে বলল, কথা বলার কত সময় পাবে? এখন তাড়াতাড়ি কবুল বলার জন্য তৈরি হও তো। ইমার এই মেয়ের কথার ভাবভঙ্গি সন্দেহের লাগছে, কিন্তু কি বলবে? এই মেয়ে যদি আবিরের কেউ হয় তখন তো কিছু বললে দোষ খুঁজে বেড়াবে। তার চেয়ে চুপচাপ থাকাই বাঞ্ছনীয়। কাজী বিয়ের কাবিন পড়া শুরু করলো। বরের নাম শুনে ইমা চমকে উঠলেন। আবির আহমেদের জায়গায় শান নিহান খান বলছে। ইমার কি শানকে নিয়ে অতিরিক্ত ভাবায় হ্যালুসিনেশন হচ্ছে? তাই হবে। শানের নাম বরের নাম কি করে হয়? ইমা কিছুক্ষণ ইতস্তত হয়ে 3 কবুল বলেই ফেলল। কাজী সাইনের জন্য খাতাটা এগিয়ে দিতেই ইমা বরের নামটা আরেকবার দেখতেই চক্ষু চরক গাছ। হ্যালুসিনেশন ছিল না, সত্যি তো শান নিহান খান লেখা। ইমা কলমটা ফেলে চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ, এসব কি? আপনারা কারা? আমার বড় আব্বা কই? ও বড় আব্বা! এলিনা ইমাকে শান্ত করার চেষ্টা করেও পারল না। ইমার চিৎকার আরো বেড়ে গেল। ইমা খাতাটা ফেলে দিয়ে রুম থেকে বের হওয়ার জন্য এগোতেই শান দরজা খুলে ভেতরে ঢোকে। কালো পাঞ্জাবি আর চোখ মুখ মলিন ও শুকনো করে ইমার সামনে দাঁড়ানো। কি সমস্যা? চিৎকার করছো কেন? ইমা শানের দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলে, আপনি না বলেছিলেন আর আমার পথে আসবেন না? তাহলে এসব কি? এত নীচ কাজ কি করে করতে পারলেন বলুন? শান ঘাড় ম্যাসাজ করতে করতে রুক্ষ গলায় বলল, দেখো মেয়ে, তোমার নাটক দেখার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। কবুল তো বলেই ফেলেছ, এখন সাইনটা করে দাও, কাহিনী শেষ। ইমা তেজে বলে, কাহিনী শেষ? আমার জীবনটা কি সস্তা নাকি? যা ইচ্ছা তাই করবেন, আমি এই কবুল মানি না। ভালোই ভালোই যেতে দিন আমাকে। শান তেড়ে যেতেই ইমা 2 কদম সরে ভয়ে হাঁপাতে থাকে। এলিনা রিফাত শানকে বাধা দেয়। এলিনা ইমার মাথায় হাত রেখে বলে, দেখো, যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে, তুমি অমত করো না। আমরা সব খুলে বলবো, একটু সময় দাও। ইমা চেঁচিয়ে এলিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কিছুই শুনবো না আমি। ধোকা দিয়েছেন আপনারা আমাকে। কোনো কথা নেই আপনাদের সাথে, আমাকে যেতে দিন। ইমা কান্নায় ভেঙে পড়ে। শান রিফাতের হাত ঝটকা দিয়ে সরিয়ে ইমাকে টেনে দাঁড় করায়। তুমি মোটেও এক কথার মেয়ে নও। ভালো করে বলছি সাইন করো।
আমার মেজাজ খারাপ হলে খেসারত দিতে হবে তোমাকে। ইমা শানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, আমাকে যেতে দিন। আমি কি করেছি? কেন এমন করছেন? যেতে দিন আমাকে প্লিজ। ইমার কথার তোয়াক্কা না করে শান রিফাতকে বলে। কাবিননামা নিয়ে আয়। রিফাত কাবিননামা এনে দিতেই শান বিছানার উপর রেখে ইমাকে কলম ধরতে বলে। ইমা ঘাড় নাড়িয়ে না করে। শান চোয়াল শক্ত করে ইমার হাতে জোর করে কলম ধরিয়ে দেয়। সাইন ইট, কামন। ইমা রাগে কলম ছুঁড়ে মারে দূরে। শান নিজেকে আর শান্ত রাখতে পারে না। ইমার চোয়াল চেপে ধরে বলে, অনেক অনুরোধ করেছি, শুনিসনি? এলিনাও বলেছে সব বলবো আমরা, তবু কথা শুনছিস না কেন? কারণ তুই তো আবিরকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না, তাই না? ইমা শানের বুকে কিল ঘুষি মেরে অস্পষ্ট সুরে বলে। হ্যাঁ তাই, ছাড় আমাকে। শান ঘরে উপস্থিত বাকিদের উদ্দেশ্যে বলে, তোমরা বাইরে যাও, ম্যাডাম বাসর করে তবেই সাইন করবে। যাও যাও। শান ইমাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে। সবাই রুম থেকে বের হতেই শান দরজা বন্ধ করে দেয়। ইমা ভয়ে ভয়ে খাটের এক কোণে গুটিসুটি বসে কাঁপতে থাকে। শান ধীর পায়ে এগিয়ে বিছানায় বসে ইমার পা ধরে টেনে নিজের কাছে নিয়ে বিছানার সাথে চেপে ধরে। শানের মুখটা ক্রমশ ইমার ঠোঁটের দিকে এগোতে থাকে। ইমা চোখ বন্ধ করে চিৎকার করে কেঁদে ওঠে। আমি সাইন করব, আমি সাইন করব। গুড ব্রাইট। ইমা চোখ খুলতেই দেখে শান দরজায় দাঁড়িয়ে লক খুলছে। ইমা ফোপাতে ফোপাতে বিছানা ছেড়ে উঠে বসে। কাজী সহ বাকিরা আবার রুমে ঢোকে। ইমা কাঁদতে কাঁদতে সাইন করে দেয়। এলিনা কিছু বলতে চায়, কিন্তু ইমা কিছুই শুনতে চায় না। মুখ ঘুরিয়ে কান হাত দিয়ে বসে কাঁদে। রুমে এখন ইমা একা। এই সুযোগে ইমা বিছানা ছেড়ে উঠে পালানোর রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু দুর্ভাগ্য কোনো রাস্তাই পেল না। হতাশ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে চোখ দেয়ালে রাখা ঘড়িটা গিয়ে আটকালো। রাত 2:20 বাজে। তার মানে এতক্ষণ এখানে বন্দি? বাড়িতে কি হচ্ছে ভাবতে ইমার কান্না পায়। দরজা খোলার শব্দ পেয়ে ইমা জড়সড় হয়ে বসে। শান কালো নাইট স্যুট পরে ড্রিঙ্ক করতে করতে বিছানায় হেলান দিয়ে পা বেলে বসে। ইমার দিকে চোখ পড়তেই বলে, এদিকে আসো। ইমা শানের কথার জবাব দেয় না। দেখে শান ধমকে বলে, কথা কানে যাচ্ছে না? এদিকে আসো। আমার এতদিনে বোঝা উচিত তুমি ভালো কথার মেয়ে নও, ধমক ছাড়া উপায় নেই। ইমা ধীর পায়ে শানের পায়ের কাছে এসে মাথা নিচু করে দাঁড়ায়। শান ইমার দিকে চেয়ে গলায় ওয়াইন ঢালতে ঢালতে বলে, গহনা খুলে এদিকে আসো, স্বামীর হক আদায় করতে হবে না? ইমা ভয়ে ভয়ে বলে। এমন করবেন না। শান চোখ রাঙিয়ে বলে, বিয়ে হয়েছে, স্বামীর হক আদায় করবে না সেটা কি ভালো দেখায়? তাছাড়া আজ তো স্পেশাল রাত তোমার জন্য, কি করে কিছু না করি বলো? স্বামী হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে। আসো আসো। ইমা ঘাড় নাড়িয়ে অসম্মতি জানালে শান রেগে উঠতে যায়। ইমা ভয়ে পিছিয়ে যেতেই শান বিছানায় সোজা হয়ে বসে ধমকের সুরে কাছে ডাকে। ধমকে ভয় পেয়ে ইমা ধীরে ধীরে নিজের শরীর থেকে অলংকার খুলে ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শান ইমাকে একটানে বুকের উপর ফেলে। ইমা যত সরতে চায় শান ততই শক্ত করে জড়িয়ে ধরে। ইমার নড়াচড়া বন্ধ হয়ে যায়। কাঁধে শানের ঠোঁটের ছোঁয়ার স্পর্শে ইমা অচেনা অনুভূতিতে হাত পা শক্ত করে ফেলে। শানের হাত ঠোঁট যতই ইমার সকল শক্তির উপর ভর করে ইমার দেহে নিজের সুবাসে ভরিয়ে তোলে। সূচনা হয় দুটি ভিন্ন ধারায় মানুষের এক হওয়ার সকাল। থাই গ্লাসের জানালা দিয়ে সকালের আলো বিছানার উপর পড়ছে। বিছানার উপর ইমা ফর্সা পা দুটো তাতে আরো উজ্জ্বল লাগছে। ইমার চোখে উজ্জ্বলতা ধূসর বিবর্ণ। আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের মতো সেও যদি ভেসে দূর বহু দূরে এই অসম্মান আসন্ন অপমানের মুখোমুখি হতে পালাতে পারত। কিন্তু তা কি করে সম্ভব একজন বেচারী নারীর জন্য? শান বিছানায় উপুর হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে পড়ে আছে। চোখ বন্ধ, হয়তো গভীর ঘুমে, নয়তো ঘুমের ভান ধরে পড়ে আছে। ইমা এলোমেলো লেহেঙ্গা গায়ে জড়িয়ে সেই কখন থেকে খাটের এক কোণে বসে কেঁদে যাচ্ছে। শান শরীর না নাড়িয়ে ঘাড় ঘুরিয়ে ইমার মুখের দিকে ঘুম চড়ানো চোখে চেয়ে থেকে আদেশের সুরে বলে, সকাল সকাল নাটক করো না, যাও কফি তৈরি করে নিয়ে আসো। কথাটা বলে আবার ঘাড় ঘুরিয়ে চুপ হয়ে গেল শান। হয়তো ঘুমিয়ে গেছে। ইমা আরো কিছুক্ষণ কেঁদে শানের দিকে কপট রাগে চোখে বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে নামতে গিয়ে খুব ব্যথা পেল পেটে। পেটটা কোনো মতে এক হাতে চেপে দোতলার করিডোর ধরে নিচে নামা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মাঝারি হলরুমের এক কোণে লিভিং রুম, আর অন্য পাশে ডাইনিং পাটা। ইমা সামনে হাঁটতেই কিচেন পেয়ে গেল। কিচেনে ঢুকে পাতিলে পানি চড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অশ্রুসিক্ত চোখেই কফির পট খুঁজে বের করলো।
কফি তৈরি হয়ে গেলে সেটা মগে ঢেলে রান্নাঘর থেকে বের হতেই ধূপধাপ দরজায় কড়া পড়ল। বাইরে থেকে আবির আর অহনের চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে ইমার হাত থেকে কফির মগ পড়ে গেল। ভয়ে থরথর করে হাত কাঁপতে লাগলো। দরজার দিকে একবার তাকায়, আরেকবার উপরের দিকে। কি হতে চলছে ইমা জানে না। ভাই, বলে গুমরে কেঁদে ওঠে দরজায় মুখ করে ইমা। স্বামী স্ত্রীকে বিরক্ত করতে এসে পড়েছে দেখছি। যাও, খুলে দাও দরজা। শান গায়ে কালো টি শার্ট জড়িয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ইমাকে উদ্দেশ্য করে বলে। ইমা কান্না সজল চোখে ঘাড় নাড়িয়ে না। বলে, তুমি মোটেও ভালো স্ত্রী নাও ব্রাইট, স্বামীর একটা কথাও শোনো না। শান বিরক্ত ভরা মুখে কথাটা বলতে বলতে সদর দরজা খুলে দিতেই অহন, আবির, ৩-৪ জন পুলিশ সহ বাড়ির ভেতরে প্রবেশ করে। ইমাকে অদূরে এলোমেলো চুল আর লেহাঙ্গায় দেখে অহন ছুটে বোনকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, ঠিক আছিস তুই? ইমা ভাইয়ের মুখে মুখ লুকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। অহন ইমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। শান কোমরে হাত রেখে কপাল ঘষতে থাকে আর চোখে ভাই বোনকে দেখে। শানের দিকে অহন ক্রূর দৃষ্টিতে তাকায়। আবির ইমার অবস্থা দেখে সব হারিয়ে উন্মাদ হয়ে শানকে ঘুষি মারে। ঘুষি নাকে লাগায়, সেখান দিয়ে গল গল করে রক্ত বের হয়। আবির তবুও থামে না, আরো দুটো দিয়ে দেয় মুখে। চোখে দিতে গেলেই শান আবিরের মুঠো ধরে ফেলে। যথেষ্ট হয়েছে, তোর সাহস দেখে আমি অবাক হই আবির। কিপ ইট আপ বাস্টার্ড। সময় ঘনিয়ে আসলে পিঁপড়া এভাবে কামড়াতে আসে। এই শান তার খায়েশ মিটিয়ে পিঁপড়াকে পায়ের তলে পিষে মারে। ভ্রু নাড়িয়ে নাকে রক্ত হাত দিয়ে মুছতে মুছতে কঠিন স্বরে বলে শান। আবির শানের কথায় ঘাবড়ে যায়। শানের রাগী চোখের দৃষ্টি দেখে ভয়ে কথা বন্ধ হয়ে যায় ওর। অহন ইমাকে এক হাতে জড়িয়ে শানের সামনে এসে বলে, আপনার দ্বারা এমন কাজ আমি আশা করিনি ভাই। আপনাকে আমি আইডল মানতাম, আমার বোনের জীবনটা কেন নষ্ট করলেন ভাই? অহনের চোখের অশ্রু দেখে শান চোখ নামিয়ে নেয়। অহন রেগে পাশে দাঁড়ানো পুলিশের এসপিকে বলে, নিয়ে যান এই কালপিটকে, আমার বোনকে কিডন্যাপ করা দেয় তোকে আমি দোষারোপ করলাম। পুলিশ শানের দিকে আসতে ভয় পাচ্ছিল। শহরের টপ বিজনেসম্যান এবং প্রভাবশালীও বটে শান। তাকে গ্রেফতার করা মানে শহর জুড়ে তোলপাড় হওয়া। মিডিয়ার নতুন খবর। শান ইমার দিকে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে দেয় পুলিশদের উদ্দেশ্যে। পুলিশ শানকে নিয়ে জিপে বসে। ইমা একটিবার শানের মুখের দিকে তাকায়নি। তাকালে হয়তো বুঝতো শান ইমার কাছে স্বামীর অধিকার চাইছে। শান গ্রেপ্তার হওয়ার মিনিট 2 পরই মিডিয়ার বিদ্যুৎ বেগে টপ বিজনেসম্যানের নারী কেলেঙ্কারির শিরোনামে খবর প্রচারিত হলো। ক্রমশ শানের শত্রুপক্ষ মিথ্যার আরো বড় পাহাড় তৈরি করলো শানের বিরুদ্ধে। শান জীবনে যা না করেছে সেগুলো তুলে ধরা হলো তার অপকর্ম হিসাবে। তিল তিল করে জমানো সম্মান সব মাটিতে মিশে গেল শানের। শৌখিন নামকরা ব্যারিস্টার পাঠিয়েছে শানের জামিনের জন্য, কিন্তু শান তাতে নারাজ। সে নির্বিকারে পা তুলে শুয়ে আছে জেলে। শৌখিন শানের এমন আচরণে বেশ অবাক হয়। ছোটবেলা থেকেই ভাইয়ের ছায়াই বড়, তাই ভাইয়ের সকল কাজে অগাধ বিশ্বাস শৌখিনের। সেই বিশ্বাসেই চুপ রইল শৌখিন। তবে শানের এই দুরবস্থা দেখে তার চোখে জল চলে আসলো। শানের বদনামে এলাকায় ঝড় উঠেছে। মিডিয়া বাড়ির সামনে হুমড়ে পড়েছে। শানের পয়সায় যারা স্বাবলম্বী সেসব আত্মীয় স্বজন একসময় বাহবা দিত, আজ তাদের ছিচিতে খান মঞ্জিলে বিষাদের ছায়া নেমেছে। শ্রদ্ধার আসনে বসানো ভাসুরের এহেন কাজে ইরা বেশ ভরকে যায়। কি করবে ভেবে কুল পায় না। মামি তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছে ইরাকে। ইরার এবার প্রচণ্ড রাগ হলো। জবাব দেওয়ার জন্য উঠে দাঁড়াতেই সানাকে দুর্বল শরীরে নিচে নামতে দেখে এগিয়ে যায়। সানা, নিচে নেমেছো কেন? তোমার কন্ডিশন এখনো ভালো না। সানা কিছু বলবে তার আগেই জহুরা মামি মুখ বেঁকিয়ে বলে, এখন আর কি কইব, আকাম কইরা ভাইটারও রসতলে পাঠাইছে। মামির কড়া কথা শুনে সানা শব্দ করে কাঁদে। ইরা সানাকে সোফায় বসিয়ে মামিকে লক্ষ্য করে বলে, আপনার সমস্যা কি বুঝি না। কোথায় অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তা না, আরো গিরিঙ্গি লাগানোর ধান্দাই আছেন। জহুরা রাগে স্যাঁতস্যাঁত করে বলে ওঠে, কি আমি গিরিঙ্গি লাগাই? ও শৌখিনের মা, তোমার বৌমাকে কিছু বলো না কেন? শৌখিনের মা শায়লা বেগম চোখ মুছে রুমে চলে যায় এদের ঝগড়া দেখে। অজু করে নামাজ পড়ে শানের বিপদ মুক্তির প্রার্থনা করে। শায়লাকে চুপচাপ ঘরে যেতে দেখে জহুরা মুখ ঝামটা মেরে বকবক করতে করতে নিজের ঘরে চলে যায়। ইরা সানার হাতটা হাতে নিয়ে সান্ত্বনা দেয়। সানা চোখ মুছে ভাবিকে বলে, ভাবি
আমাকে ধরে একটু বাংলো বাড়ি নিয়ে যাবা? ইরা বিস্মিত হয়ে বলে,